হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে রেলওয়ে সায়েন্সের জন্য আমরা একটা ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছি। তোমরা রেলে যে কোনো এক্সাম দাও, এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, জেই, সবার জন্য এই ব্যাচটা ভেরি হেল্পফুল। আমি এর আগে তোমাদের সায়েন্সের যে সিলেবাস আছে, সায়েন্সে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, সেই নিয়ে আমি একটা ডিটেলসে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। সম্পূর্ণ বাংলা ভাষায় বলে দিয়েছি যে ফিজিক্সের কী পড়তে হবে, কেমিস্ট্রির, বায়োলজির, এনভায়রনমেন্টের কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এনসিইআরটি কীভাবে ফলো করতে হবে, তো সেবার ডিটেলসে বলেছি। তো এবং আমি বলেছিলাম যে তোমাদের জন্য কিছু কিছু চ্যাপ্টার আমি ইউটিউবে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল করে দেবো। তোমরা দেখবে যে এনসিইআরটি থেকে কতটা ডিটেলস। দেখো, এর আগে কিন্তু রক্ত সংবন্ধতন্ত্র যে আমরা শুরু করেছিলাম না, তার পার্ট 1 কিন্তু ভিডিও অলরেডি হয়ে গেছে। তো সেই ভিডিওটা না দেখে এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো ওই ভিডিওটা তোমরা কিন্তু আগে দেখো, যতটা আগের দিন হয়েছিল ঠিক তারপর থেকে কিন্তু আজকে স্টার্ট করব। তোমরা ওই ভিডিওতে অনেক কমেন্ট করেছো বা লাইক করেছো, তো সেই জন্য আমি বলেছিলাম যে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও। তবে কি আমি নেক্সট পার্ট আনার জন্য একটা মোটিভেশন পাবো যে না তোমাদের ভালো লাগছে ভিডিও। ঠিক আছে, একদম এনসিইআরটি বেস করে, সম্পূর্ণ ডায়াগ্রাম বেস করে পড়াবো এবং সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ালে কি হবে, তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, তোমরা অতি সহজে বুঝতে পারবে। কারণ কোথাও না কোথাও দেখো, হিন্দি, ইংলিশে অনেক কন্টেন্ট আছে, কিন্তু বাংলাতে কন্টেন্ট আমাদের খুবই কম। আর বাংলা আমাদের মাতৃভাষা, বাংলায় এখন রেলের প্রশ্ন হয়। তো যদি আমরা বাংলাতে পড়তে পারি, সেই জিনিসটা মানে আমাদের খুব সহজে বুঝতে পারবো বা জিনিসটা আমরা মনে রাখতে পারবো। তো সেই জন্য বাংলা ভাষায় তোমাদের ডিটেলসে পড়ানো হবে। আর চ্যাপ্টার নাম আগেই বললাম, রক্ত সংবহনতন্ত্র পার্ট 2। আমরা প্রথমেই ব্লাড পড়বো না, আগে বলেছিলাম সংবহনতন্ত্র পড়বো, কারণ স্টেপ বাই স্টেপ যদি যাই তবে গিয়ে আমরা জিনিসটাকে প্রপারলি বুঝতে পারবো। ঠিক আছে, আর ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস সম্পর্কে বলে রাখি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পিডিএফ, সম্পূর্ণ বাংলা ভাষায়, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, সায়েন্সের পিডিএফ, ম্যাথের, জিকের, এই 3টে ভাষার পিডিএফ অ্যাভেলেবেল আছে। সমস্ত রেলে যা কিছু পরীক্ষা হয়েছে 2016 থেকে 2021, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, জেই, সিবিটি 1, সিবিটি 2 বোথ পিডিএফ অ্যাভেলেবেল। যদি কেউ প্রিন্ট চাও, বাড়িতে প্রিন্টও অ্যাভেলেবেল আছে। যদি পিডিএফ চাও, পিডিএফ অ্যাভেলেবেল আছে। আর এখানে সাবধান কথাটা লেখা আছে, কারণ ইউটিউবে এখন অনেক ফ্রড স্ক্যাম চলছে, কম টাকায় দিচ্ছে গুগল ট্রান্সলেট করা জিনিস, সেগুলো কিন্তু থেকে দূরে থাকবে। আচ্ছা, কী কী সাবজেক্ট পাবে না, সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথের মধ্যে অ্যাডভান্স অ্যারিথমেটিক। ঠিক আছে, যদি কি প্রাইস আছে, প্রাইসগুলো একবার দেখে নিই আমরা। প্রিন্ট যদি পিডিএফ চাও, সায়েন্সের পিডিএফের প্রাইস আছে 249, জিকের পিডিএফ আছে 249, ম্যাথের পিডিএফ আছে 349। সায়েন্সের প্রিন্ট হোম ডেলিভারি 585, জিকের যদি নাও 599, আর ম্যাথের যদি নাও 749। কোনো এক্সট্রা প্রাইস লাগছে না। যদি সমস্ত পিডিএফ একসঙ্গে নাও তাহলে তোমার লাগবে 699। আর যদি সমস্ত বিষয়ে প্রিন্ট একসঙ্গে হোম ডেলিভারি নাও তাহলে 1599 টাকা। সিম্পল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে পিডিএফ বা প্রিন্ট লিখে, পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, আর প্রিন্ট চাইলে এখান থেকে কল করে তোমার অ্যাড্রেস বাগেরা সমস্ত জিজ্ঞাসা করে নেওয়া হবে। এছাড়া আমি ভিডিও শেষে ডিটেলসে বলে দেবো, আমাদের অ্যাপ্লিকেশনও থেকে ডাইরেক্ট নিতে পারো। ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে পিন করে দেবো আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক, ইনস্টল করে স্টাডি মেটেরিয়ালে যাবে, স্টাডি মেটেরিয়াল থেকে ডাইরেক্ট ওখান থেকে পে করে তোমরা নিতে পারো, সেম প্রাইস। ঠিক আছে, এছাড়া আমি ভিডিও শেষে আরও কোর্স সম্পর্কে বা কীভাবে পাবে না পাবে একদম ডাইরেক্ট সব কিছু তোমাদের দেখে দেবো। যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক। আমি যতটা সম্ভব তোমাদের সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব, তোমরা মন দিয়ে ভিডিওটা কোথাও কোনো স্কিপ না করে দেখবে। ওকে, তো চলো শুরু করা যাক। নেক্সট আছে হৃৎপিণ্ড সম্পর্কে, এগুলো পড়ে নেবে, সিম্পল জিনিস আছে। পেশিবহুল ত্রিকোণাকার ফাঁপা 4 প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতন যন্ত্র, যা সংকোচন ও প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়, তাকে বলা হয় হৃৎপিণ্ড। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানবদেহে পাম্প যন্ত্ররূপে কাজ করে। একটি হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম, তবে স্ত্রী লোকের ক্ষেত্রে একটু তুলনামূলক ওয়েট কম হয়, 1/3 অংশের মতো কম হয়। ঠিক আছে, তো এটা তোমরা নিয়ে নাও স্ক্রিনশট। ওকে, নেক্সট, এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের মধ্যচ্ছদার ওপরে 2 ফুসফুসের মাঝে। এটা মনে রাখবে, 2টো ফুসফুসের মাঝে থাকে, একটু বাম দিক ঘেঁষে। আরে যারা হার্ট পড়তে না, এরকম হার্ট বাবু সোনা, যা দুটো না, তো এইভাবে হার্ট কিছু হয় না, এরকম কিছু হয় না। ঠিক আছে, হার্টের আসল রূপ দেখলে তো ওইটা হচ্ছে, এটা হচ্ছে ইমাজিনারি, এগুলোর কোনো আসল কোনো অস্তিত্ব নেই, এগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তো দেখো বাম দিক ঘেঁষে থাকে, হালকা বাম দিক ঘেঁষে। এটা দেখতে লালচে রঙের হয় এবং ত্রিকোণাকার হয়। তো আজ থেকে মনে রাখবে, ওই ব্রোকেন হার্ট বলে কিছু হয় না। হার্ট যদি একবার ব্রোকেন আসলে হয়ে যায় না, সব শেষ হয়ে যাবে। আমাদের জন্মের শুরুতে, মানে আমরা যখন মায়ের পেটে থাকি, তখন আমাদের বাইরে থেকে ডাক্তার একটা জিনিসেই আমাদের ফিল করতে পারে, বুঝতে পারে যে ভেতরে একটা লিভিং থিং আছে, বা বোঝা যায় যে হ্যাঁ কিছু রয়েছে। সেটা হচ্ছে আমাদের হার্টের যে পালস বিটটা,
ধক 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 যেটা করে, সেটার মাধ্যমে আমরা বাইরে থেকে বোঝা যায় যে হ্যাঁ বেঁচে আছে এবং ঠিক আছে এবং সুস্থ আছে, ঠিক আছে। আর এবং আমরা যখন শেষ হয়ে যায়, জীবনের শেষ পরিণতিতে মানুষ যখন মারা যায়, তখন ওটা স্টপ হয়। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই জিনিস কন্টিনিউ চলতে থাকে, সেটা হচ্ছে হার্ট। হার্ট আমাদের সবসময় শরীরে সাথ দেয়, আমরা হার্টের সাথ দিই না, উল্টাপাল্টা খাবার দাবার খেয়ে নষ্ট করতে থাকি, ঠিক আছে। তাই ব্রোকেন হার্ট কিছু হয় না, হার্ট একবার ব্রোকেন হলে একদম জিন্দেগি ফিনিশ। ওকে, দেখো আকার বা আকৃতি। এর আকার বা আকৃতি কীরকম হয়? হৃৎপিণ্ড মাংস হলো ফাঁপা মোচার মতন। এর দৈর্ঘ্য 12 থেকে 13 সেন্টিমিটার, প্রস্থ 9 থেকে 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার পুরু। এর চওড়া ঊর্ধ্বমুখ অংশকে কি বলা হয়? বেস। আরে ঊর্ধ্বমুখ অংশকে বেস বলা হয়, একটু আগে বললাম না অ্যাপেক্স পরে পড়বো। অ্যাপেক্স কি? নিম্নমুখী অংশ। নিম্নমুখী অংশকে কি বলা হয়? অ্যাপেক্স। অ্যাপেক্স বলা হয়, ঠিক আছে। ক্রমশ সরু নিম্নমুখী অংশটাকে বলা হয় অ্যাপেক্স। প্রাপ্তবয়স্ক পুরুষদের হৃৎপিণ্ডের ওজন হয় 280 থেকে 300, মহিলাদের 200 থেকে 280 গ্রাম। এর জন্য কেউ ভাববে না যে মহিলারা দুর্বল প্রকৃতির। এই যে অনেকে আমরা ভেবে নিই না যে হৃৎপিণ্ড আমাদের ওয়েট বেশি আছে 300 গ্রাম আর মেয়েদের হচ্ছে 280 গ্রাম কি 200 গ্রাম, তার মানে ওরকম ব্যাপার নয়, ন্যাচারাল ব্যাপার এটা। এটা যেভাবে যে সৃষ্টি হয়েছে, এটা থেকে কারোর পাওয়ার কিছু বোঝা যায় না, ঠিক আছে। তো এটা কখনো ভাববে না যে এর পাওয়ার বেশি, ওর পাওয়ার কম, এর হালকা, ওর ভারী, এরকম ব্যাপার নয়। ন্যাচারালভাবে যে যেরকমভাবে সৃষ্টি হয়েছে বাস সেরকমভাবেই আছে, ঠিক আছে। আবরণ। আবরণ সম্পর্কে ভালো করে দেখবে, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট আছে। হৃৎপিণ্ড একটি দ্বিস্তরীয় পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত। কি নামক? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। এর বাইরের স্তরটি প্যারাইটাল ও ভেতরটিকে ভিসেরাল বলা হয়। স্তর দুটির মাঝে তরল পদার্থ পূর্ণ থাকে। পেরিকার্ডিয়াম গহ্বর থাকে, যেখানে সংকোচন নিয়ন্ত্রণে সাহায্য করে। পেরিকার্ডিয়াল কি করে? হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডকে সর্বদা সিক্ত রাখে শুষ্কতার হাত থেকে, ঠিক আছে। তো বাইরের মনে রাখবে পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত থাকে। ভালো করে মনে রাখবে, বারবার বলছি, বাইরের স্তরটার নাম হচ্ছে প্যারাইটাল, ভেতরের স্তরটার নাম হচ্ছে ভিসেরাল, ঠিক আছে। এইটুকু জাস্ট মনে রাখো, এটাও নিয়ে নাও স্ক্রিনশট। নেক্সট কি আছে? নেক্সট আছে হৃৎপিণ্ডের অন্তর্গঠন। দেখো হৃৎপিণ্ডের অন্তর্গঠন বলতে হৃৎপিণ্ডের মেনলি মনে রাখবে 3টে স্তর বিশিষ্ট হয়। পেন কোথায়? 3টে স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে। 3টে স্তর বিশিষ্ট। প্রথম স্তরটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। কি নাম? লিখতে হবে না, সব লেখা আছে, এপিকার্ডিয়াম। 2 নাম্বার স্তরটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, আর 3 নাম্বার স্তরটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম কি? এপিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের স্তরটা। আরে কি বললাম? হৃৎপিণ্ডের বাইরের স্তরটা। মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যস্তর। মনে রাখবে এই মায়োকার্ডিয়াম হচ্ছে সবথেকে পুরু স্তর, ঠিক আছে। হৃৎপেশি দ্বারা গঠিত এটা, ঠিক আছে। আর লাস্টে যে পার্টটা আছে সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম হচ্ছে হৃৎপ্রাচীরের একদম ভিতরের স্তর। এটা কি হয়? মসৃণ টাইপের হয়, অনেক অপেক্ষাকৃত পাতলা টাইপের হয়, কারণ একদম ভেতরে আছে, তাই ওকে বেশি মানে পুরু হওয়ার প্রয়োজন নেই, কারণ এটা একদম ভেতরের স্তর, ঠিক আছে। আচ্ছা, এর যদি প্রশ্ন আসে কোনো কারণে যে স্তরটা কি কলা দিয়ে তৈরি, তখন বলবে যে এন্ডোথেলিয়াম কলা দিয়ে তৈরি হয়, এন্ডোথেলিয়াম কলা দিয়ে তৈরি হয়। আর এই পার্টটা না মনে রাখবে, ভেতরের পার্ট তো, এটা রক্তের সঙ্গে সরাসরি সংস্পর্শ অবস্থায় আসে, এই 3টে পার্ট। যাই হোক, এই 3টে পার্ট সম্বন্ধে লেখা আছে, দেখে নাও। হৃৎপিণ্ড প্রাচীরের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। তারা ঐচ্ছিক অনিচ্ছিক 2 প্রকার পেশি হয় না, 2 প্রকার পেশি হয়, ঐচ্ছিক অনিচ্ছিক। যাই হোক, অনৈচ্ছিক। আর একটা জিনিস ভাবো না, আমাদের যে হৃৎপিণ্ড দপদপ দপদপ করছে, আমরা পড়েছিলাম আই থিঙ্ক ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি। আমাদের যে হৃৎপিণ্ডের যে ব্যাপারটা, আমরা যখন কলা চ্যাপ্টারটা পড়েছিলাম, মনে পড়েছিলাম সেখানে। তো আমাদের যে হৃৎপিণ্ড, আমরা কি বলতে পারি যে ভাই থেমে যা, আর চলিস না, এখন স্টপ হয়ে যা কিছুক্ষণ, তারপরে আবার সকাল থেকে চলা স্টার্ট করবি? আমাদের হাতে আছে, আমরা মন করলে কি থামিয়ে দিতে পারো হৃৎপিণ্ড? কখনোই পারবো না। ও কন্টিনিউ চলতেই আছে, আজীবন চলবে, মৃত্যু পর্যন্ত চলবে। যখন থামবে তখন একদম থেমে যাবে। তাই ওটা হচ্ছে অনৈচ্ছিক, আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে না, অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। এসব পেশিকে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি বলে। আই থিঙ্ক পড়েছি, যতদূর মনে পড়ছে কলা চ্যাপ্টারে পড়েছি। যাই হোক, পেশি কলা যেটা ছিল, কার্ডিয়াক পেশি বলে। পেশিগুলি 3টে স্তর বিশিষ্ট হয়। প্রথমটা হচ্ছে এপিকার্ডিয়াম, এটা হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর। এটা থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে যে আমাদের বাইরের স্তরের নাম কি না, এপিকার্ডিয়াম, এবং যোজক কলা দিয়ে তৈরি হয়। এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। এটা হচ্ছে মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়ামের কাহিনী। আরে পেনটা ভাই।
মায়োকার্ডিয়াম এটি হৃদপ্রাচীরের মধ্যবর্তী স্তরটি পুরু দৃঢ় প্রকৃতির এবং এগুলি হৃদপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। ভাই কোশ্চেন এসেছে এটা থেকে, কি কোশ্চেন এসছে না হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ হয় না, সিস্টোল ডায়াস্টোল পড়বো, একটু পরে আমরা পড়বো। সিস্টোল ডায়াস্টোল সংকোচন প্রসারণ যেটা হয় সেটার ভূমিকা কে পালন করে, কোন স্তরটা না মায়োকার্ডিয়াম, মনে রাখবে, কি মনে রাখবে, মায়োকার্ডিয়াম। ঠিক আছে, লাস্ট হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এটি হৃদপ্রাচীরের ভেতরের স্তর যা হৃদপিণ্ডের প্রকোষ্ঠে হৃদ কপাটিকা ঢেকে রাখে এবং রক্তের সাথে হৃদপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ করে। এন্ডোকার্ডিয়াম যেটা ভেতরের স্তর বললাম, এন্ডো কথাটার মানে যেটা রাখবে সবসময় ভেতরে, ঠিক আছে, সবসময় ভেতরে। ঠিক আছে, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কি আছে, নেক্সট আছে হৃদপিণ্ডের প্রকোষ্ঠ। আচ্ছা, প্রকোষ্ঠের সম্পর্কে পড়বো। দেখো হৃদপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, পড়েছি কিছুক্ষণ আগে, ইংলিশ বাংলা সব জানি আমরা এগুলো, তাই না, কিছুক্ষণ আগেই পড়লাম। তো 4টে প্রকোষ্ঠযুক্ত, দেখে নাও, পড়ে নাও। অলিন্দ কি, অলিন্দ প্রশস্ত পাতলা বিশিষ্ট অঞ্চল। তোমাদের অলিন্দ কাকে বলে সেটা তো আসবে না, তাও আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, পড়ে নেবে। ঠিক আছে, ডান ও বাম প্রকোষ্ঠে বিভক্ত, ডান অলিন্দ বাম অলিন্দ অপেক্ষা সামান্য বড় হয়, বাম ও ডান উভয় দিক থেকে 2টি করে পালমোনারি শিরা থাকে যেটা বাম অলিন্দে প্রবেশ করে। একটি বড় অলিন্দ নিলয় ছিদ্রপথে বাম নিলয় উন্মুক্ত হয়। সুপিরিয়ার ভেনা কভার ব্যাপার রয়েছে, ইনফিরিয়ার ভেনা কভার রয়েছে, যেগুলো নিজে নিজে উন্মুক্ত হয়। আমরা কিছুক্ষণ আগে দেখেওছি সুপিরিয়ার ভেনা কভার, ইনফিরিয়ার ভেনা কভার কাজ কি না কাজ কি ডিটেলস দেখেছি। ঠিক আছে, সুপিরিয়ার ভেনা কভার যেটাকে বাংলায় বলছিলাম ঊর্ধ্ব মহাশিরা, আর ইনফিরিয়ার ভেনা কভার যেটাকে বলছিলাম বাংলায় নিম্ন মহাশিরা, যেটা থেকে আমাদের শরীরের নিচের পাটে CO2 পূর্ণ রক্তটা আমাদের ডান অলিন্দে আসে। ঠিক আছে, নেক্সট দেখো আর কি আছে, নিলয়। অলিন্দের নিম্নভাগে অবস্থিত, আরে এইমাত্র বললাম না নিলয়, নি দিয়ে শুরু মানে নিচে অবস্থিত, অলিন্দের নিম্নভাগে, ডান ও বাম প্রকোষ্ঠে বিভক্ত। সরি, এটি প্রাচীর অলিন্দের প্রাচীর অপেক্ষা কি, এটির প্রাচীর অলিন্দের প্রাচীর অপেক্ষা, আচ্ছা আচ্ছা, এটির প্রাচীর অলিন্দের প্রাচীর অপেক্ষা বেশ পুরু। আচ্ছা, অলিন্দের প্রাচীর থেকে নিলয়ের প্রাচীর মোটা হয়, কারণ আছে। এই অলিন্দের প্রাচীর অপেক্ষা পুরু, বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা 3 গুণ পুরু। কারণ কি না ডান নিলয় কেবলমাত্র ফুসফুসে রক্ত সঞ্চালিত করে, কিন্তু বাম নিলয়, এই যে বলছে না বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের থেকে 3 গুণ পুরু হয়, আরে বাম নিলয়েরটা বেশি পুরু, বেশি মোটা। তার কারণটা কি, কারণ বাম নিলয় সংকোচনে সারা দেহে রক্তটা সঞ্চালিত হচ্ছে। আমরা পড়লাম না কিছুক্ষণ আগে যে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে CO2 পূর্ণ O2 পূর্ণ রক্তটা চলে আসে, শুদ্ধ রক্তটা চলে আসে এবং মহাধমনীতে প্রবেশ করে। অ্যাওর্টা যেটা বলছিলাম মহাধমনী প্রবেশ করে এবং পুরো সারা শরীরে রক্তটা ছড়িয়ে দেয়। তাহলে সেটা যখন সারা দেহে রক্তটা সঞ্চালিত করছে বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়ে, তাহলে সেখানে নিশ্চয়ই পুরু হবে, মোটা হবে। সেই জন্যই বাম নিলয়ের প্রাচীরটা অনেক বেশি পুরু। বোঝা গেল? তো এটা তোমরা নিয়ে নাও স্ক্রিনশট। নেক্সট কি আছে, নেক্সট আছে কপাটিকা। কি কি কপাটিকা আছে দেখে নাও। আচ্ছা, এখানে কি কি দিয়েছে, বাইকাস্পিড দিয়েছে, দ্বিপত্য কপাটিকার আর ট্রাইকাস্পিড দিয়েছে। এছাড়া আমি তোমাদের কি কি কপাটিকার ব্যাপারে বললাম, এছাড়া আমি তোমাদের পালমোনারি কপাটিকার কথা বলেছি, যেটা হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা একটা। ঠিক আছে, যেটা কিনা ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী মানে রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যেতে দেবে, কিন্তু বিপরীত পথে আসতে বাধা দেয়। আর একটা কপাটিকা সম্বন্ধে পড়েছিলাম অ্যাওয়ার্টিক কপাটিকা, অ্যাওর্টিক, যেটা কি কাজ ছিল না বাম নিলয় থেকে মহাধমনীতে রক্তকে যেতে দেবে। আরে মনে করো, রিলেট করতে থাকো আমার কথার সাথে, বাম নিলয় থেকে মহাধমনীতে রক্তকে যেতে দেবে, কিন্তু বিপরীত পথে আসতে বাধা দেয়। অ্যাওর্টিক কপাটিকার কথা বলছি আমি। ঠিক আছে, অলিন্দ নিলয় ছিদ্রপথে কপাটিকা দ্বারা খোলা বন্ধ এসব নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত শিরা ও ধমনীর ব্যাপার। আমরা অলরেডি জানি শিরা ধমনীর ব্যাপার, জেনে নিয়েছে, তাই অসুবিধা হবে না। যে আমরা জানি যে শিরা মানে হচ্ছে CO2 পূর্ণ রক্ত আর ধমনী মানে O2 পূর্ণ রক্ত, কিন্তু যদি তার আগে ফুসফুসীয় কথাটা লেগে যায় পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ফুসফুসীয় শিরা মানে সেটা বিশুদ্ধ রক্ত হয়ে যাবে, O2 পূর্ণ রক্ত হয়ে যাবে। আর ফুসফুসীয় ধমনী এর মানে হচ্ছে সেটা CO2 পূর্ণ রক্ত হয়ে যাবে। দেখে নাও, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা যেটাকে বলে সুপিরিয়র ভেনা কাভা, আমরা পড়েছি শরীরের ঊর্ধ্ব প্রান্ত থেকে সমস্ত CO2 পূর্ণ রক্ত ডান অলিন্দে নিয়ে আসে। আর নিম্ন মহাশিরা সেম কাজ, শরীরের নিম্ন অংশ থেকে সমস্ত CO2 পূর্ণ রক্ত ডান অলিন্দে নিয়ে যায়। নিয়ে নাও স্ক্রিনশট। নেক্সট আছে ফুসফুসীয় শিরা, মহাধমনী, ফুসফুসীয় ধমনী।
আমি এই দুটো তোমাকে এইমাত্রই বলে দিলাম, ফুসফুসীয় শিরার ব্যাপারে আর ফুসফুসীয় ধমনির ব্যাপারে। পুরো শিরা ধমনির উল্টো কাজ করবে। আর একটা মহাধমনী যেটা বাম নিলয়ের সঙ্গে যুক্ত, যেটা থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। নেক্সট আছে হৃদচক্র। হৃদচক্র দেখা যাক কি আছে। দেখো হৃদচক্রের ব্যাপারটা তোমাদের বলি, সিস্টোল আর ডায়াস্টোল। দেখো আমাদের শরীর না, আমাদের হৃৎপিণ্ড যখন সংকোচন করবে মানে সংকোচন, আরে একটা বেলুনের কথা ভাবো, বেলুনটাকে চিপে সমস্ত হাওয়া বাইরে বার করে দিয়েছ, সংকোচন করে গেছে, ওর মধ্যে কোনো প্রকার হাওয়া আছে? নেই। তার মানে কি? দেখো প্রথম কথা তোমাদের জানতে হবে যে সব কিছু জিনিস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বয়ে যায়, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে। এবার একটা বেলুনকে টিপে যখন তার ভেতর থেকে হাওয়াটা সম্পূর্ণ বার করে দেবে, তার মানে কি বেলুনের ভেতরে যে হাওয়াটা ছিল সেটা অ্যাটমসফিয়ারে চলে এলো। আবার যখন বাইরের হাওয়াটা বেলুনের মধ্যে ঢুকিয়ে দেবে, তখন কি হবে? অ্যাটমসফিয়ার থেকে হাওয়া বেলুনের মধ্যে প্রবেশ করে গেছে। এবার দেখো বেলুনটা যখন আমরা চিপেছিলাম, যখন হাওয়াটা সম্পূর্ণ বাইরে বের করে দিয়েছিলাম, ওটা কি করেছিলাম? বেলুনটা সংকুচন করেছিলাম। কি করেছিলাম? বেলুনটার সংকুচন করেছিলাম। তার ফলে কি হয়েছিল? ভেতরের হাওয়াটা অ্যাটমসফিয়ারে গেছিল। এবার এটা রিলেট করো হৃৎপিণ্ডের সাথে। হৃৎপিণ্ড যখন সংকুচন করছে, কি করছে? যখন সংকুচন করছে তখন কি হচ্ছে? হৃৎপিণ্ডের ভেতরের পুরো রক্তটা সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেই যেটা হয় সেটাকে বলা হয় সিস্টোল। এই প্রসেসটাকে বলা হয় সিস্টোল। ঠিক আছে। আবার যখন প্রসারণ করছে রক্ত, এই হৃৎপিণ্ডটা যখন প্রসারিত হয়ে উঠছে, তার মধ্যে কি ফাঁকা জায়গা হয়ে যাচ্ছে মানে পুরো শরীরে CO2 পূর্ণ রক্তটা আবার চলে আসছে কোথায়? আরে আবার কোথায় চলে আসছে? আবার চলে আসছে হৃৎপিণ্ডের মধ্যে। শুধু কি তাই? শুধু কি রক্ত আসছে CO2 পূর্ণ রক্ত? আরে O2 পূর্ণ রক্তও তো আসছে। তার মানে যখন প্রসারিত করবে তখন হৃৎপিণ্ডটা রক্তে ভরে যাবে, মানে ওর মধ্যে রক্তে ভরে যাবে মানে কেমন শুনতে লাগছে, মানে রক্ত প্রবেশ করবে হৃৎপিণ্ডের মধ্যে। সেই প্রসেসটাকে বলা হয় ডায়াস্টোল। আর একবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। সিস্টোল হচ্ছে প্রসারণ, ভুল বলছি, সিস্টোল হচ্ছে সংকুচন, মানে সংকুচন করলো মানে পাম্প করলো, চারিদিকে রক্তটা ছড়িয়ে গেল। আর ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। মানে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করলো। বোঝা গেল? এটাই সিস্টোল আর ডায়াস্টোল, আর কিছু রকেট সায়েন্স নেই এর মধ্যে। আর প্রথমে হয় সিস্টোল, তারপরে হয় ডায়াস্টোল, আবার হয় সিস্টোল, আবার হয় ডায়াস্টোল। ঠিক আছে, এইভাবেই চলে। এটাই হচ্ছে হার্টবিট, আর কিছু, এটাই হৃদস্পন্দন, এটাই হার্টবিট। এটা স্টেথোস্কোপ দিয়ে দেখে না, সিস্টোল ডায়াস্টোলটাই মেনলি দেখে, হার্টবিটটাই মেনলি দেখে যে হার্টবিট চলছে না, বন্ধ হয়ে গেছে না ফুটে গেছে, দেখো বলে না। তো সেটাই হচ্ছে হার্টবিট। সিস্টোল আর ডায়াস্টোলের ব্যাপারটাই বলা হয়। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে রক্ত দেহের অভ্যন্তরে গতিশীল থাকে, এমনকি বিশ্রামরত অবস্থাতেও সংকোচন প্রসারণ চক্রাকারে চলতে থাকে। আমি আগেই বলেছি হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠিত সেটা অনৈচ্ছিক পেশি, তাই আমরা ঘুমাই বা জেগে থাকি তার মধ্যে কোনো ফারাক পড়ে না। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল বলা হয়, আর সম্প্রসারণ মানে প্রসারণকে বলা হয় ডায়াস্টল। এবার একবারে সিস্টোল ও ডায়াস্টল একত্রে হৃদস্পন্দন বা হার্টবিট বলে, মানে সিস্টোল ডায়াস্টল একসঙ্গে একবারে যেটা ঘটছে সেটাকে বলা হয় হার্টবিট। আচ্ছা দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দনের হার কত? 70 থেকে 80 বার। আরে কতবার? 70 থেকে 80 বার। মনে রাখবে, একবার যখন সিস্টোল ডায়াস্টোল মানে একবার যখন হৃৎপিণ্ড স্বাভাবিক স্পন্দন হয় তখন কি হয়? আরে তখন দেয়নি এখানে, এটা দেয়নি এখানে, যাক আমি বলে দিচ্ছি। যখন একবারে রক্ত কতটা পাম্প করতে পারে? একবারে মোটামুটি 70 ml এর মতন। কতটা? 70 ml এর মতো। এবার ধরো একটা হৃৎপিণ্ডের স্বাভাবিক প্রতি মিনিটের হার হচ্ছে একজন প্রাপ্তবয়স্কর 72 বার। ভাই শিশুদের নয় কিন্তু, এটা মনে রাখবে, শিশুদের অনেক বেশি হয়। এমনি প্রাপ্তবয়স্কর কথা বলছি, 72 বার। তাহলে একবারে যদি 70 ml হয় তাহলে 1 মিনিটে কতবার করছে? 72 বার। তাহলে 72 × 70 কত হচ্ছে? আরে প্রায় 5 লিটারের কাছাকাছি হচ্ছে না? প্রায় 5000-এর কাছাকাছি হচ্ছে। তাহলে 5 লিটার, আমরা বলি না আমাদের শরীরের রক্ত হচ্ছে 5 লিটারের মতো, অ্যাভারেজ 5 লিটার। তো সেই জন্য 1 মিনিটে পুরো রক্তটাকে সার্কুলেট করতে পারে আমাদের হৃৎপিণ্ড, এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক। তো এটা লক্ষ্য করো, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের যে চক্রাকার প্রক্রিয়া পুনরাবৃত্তি ঘটে তাকে কার্ডিয়াক চক্র বলা হয়। কী বলা হয়? কার্ডিয়াক চক্র বা হৃদ চক্র। কার্ডিয়াক চক্র চলাকালীন হৃৎপিণ্ডের মধ্যে কেউ রক্ত সংগ্রহ নয়,
তা 4টা দশায় দেখানো হয়, 4খানা দশা আছে, 4খানা দশা আমরা এর পরের স্লাইডে পড়ব। 4টে দশা হচ্ছে অলিন্দের সংকোচন, অলিন্দের সম্প্রসারণ। আরে ভেবে দেখো, আমাদের একদিকে, আমাদের তো 4টে প্রকোষ্ঠ, আমাদের একদিকে ডান অলিন্দে রক্তটা ঢুকছে, আরে ডান অলিন্দের মধ্যে CO2 পূর্ণ রক্তটা ঢুকছিল, আর ডান নিলয়ে তখন প্রবেশ করছিল। কি বললাম এখানে দেখো ভালো করে, এটা ডান অলিন্দের কথা বলছি। অলিন্দের সংকোচন হচ্ছিল, একদিকে অলিন্দের প্রসারণ হচ্ছিল, একদিকে নিলয়ের সংকোচন হচ্ছিল, একদিকে নিলয়ের প্রসারণও হচ্ছিল। ঠিক আছে, কারণ একদিকে রক্ত ঢুকছে, একদিকে প্রসারিত হচ্ছে, একদিকে ঢুকছে, একদিকে প্রসারিত হচ্ছে। যাই হোক, তোমরা হার্টের ব্যাপারটা বুঝে গেছে তো, জাস্ট মনে রাখো, এগুলো পড়বে, জাস্ট একটু রিলেট করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে একটু ডিটেলস দেওয়া আছে তোমাদের। এটি 0.1 সেকেন্ডে স্থায়ী হয়। এই সময় অলিন্দ দুটি সংকুচিত অবস্থা থাকে, এটা অলিন্দের সংকোচনের কথা বলছি। ঠিক আছে, বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যায়। আরে বাইকাস্পিড ট্রাইকাস্পিড খুলছিল না, তার ফলেই তো রক্তটা প্রবেশ করতে পারছিল। তো CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে। আরে ভেবে দেখো, দাঁড়াও চুপচাপ দেখো, এখানে বাইকাস্পিড যখন খুলছিল দ্বিপত্র কপাটিকা, তখন কি হচ্ছিল? আমি যে আগে ছবিটা খুলে দেখো, বাইকাস্পিড যখন খুলছিল। আর যখন ট্রাইকাস্পিড ত্রিপত্র কপাটিকা কখন খুলছিল? যখন ডান অলিন্দ থেকে ডান নিলয়ে CO2 পূর্ণ রক্তটা প্রবেশ করছিল, তখন এই ট্রাইকাস্পিডটা খুলছিল। ঠিক তো, এটাই বলেছে। ডান নিলয়, এখানে পুরোপুরি লিখে নিই, ডান অলিন্দ থেকে লিখে দিয়েছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে CO2 পূর্ণ রক্তটা প্রবেশ করছে, তখন ট্রাইকাস্পিড খুলছিল। আর বাইকাস্পিড মানে দ্বিপত্র কপাটিকা কখন খুলছিল? যখন বাম অলিন্দে থেকে বাম নিলয়ে O2 পূর্ণ রক্তটা, এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে O2 পূর্ণ রক্তটা প্রবেশ করছিল, তখন বাইকাস্পিড খুলছিল দ্বিপত্র কপাটিকা। এটাই তো বলছে অলিন্দের সংকোচনের ব্যাপারে, এই সময় পালমোনারি কপাটিকা বন্ধ থাকে। এগুলো পড়ে নেবে। অলিন্দের সম্প্রসারণ 0.7 সেকেন্ড থাকে, সুপিরিয়ার ভেনাকোভা, ইনফিরিয়ার ভেনাকোভা, তোমাদের ডিটেলস সব কিছু বলে দেওয়া হয়েছে, আর নতুন করে বলার কিছু নেই, একবারে তোমাদের ডিটেলসে বলা হয়েছে, এগুলো পড়বে ভালো করে। ঠিক আছে, এটা নিলয়ের সংকোচন, আরে সংকোচ নয়, এটা সংকোচন হবে, নিলয়ের সংকোচন। এটা 0.3 সেকেন্ড থাকে, এতে ডান নিলয় থেকে রক্ত পালমোনারি মহাধমনীতে মধ্যে পড়েছি, কোথায় থাকে, কোন জায়গায় থাকে। বাম নিলয় থেকে রক্ত অ্যাওর্টাতে নিক্ষিপ্ত থাকে। এগুলো ডিটেলসে তোমরা একটু পড়ে নেবে ভালো করে, মন দিয়ে দেখো। আমি যা বুঝিয়েছি তার বাইরে কিছু নেই, ওর ভেতরেই সমস্ত কিছু আছে। নিলয়ের সম্প্রসারণ তো 4টে পার্ট আমাদের, দেখো, অলিন্দের সংকোচন, অলিন্দের সম্প্রসারণ, নিলয়ের সংকোচন আর নিলয়ের সম্প্রসারণ। নেক্সট কি আছে? নেক্সট তো এটা বললাম, যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের প্রতি মিনিটে 70 থেকে 80 বার সংকুচিত হয়, হৃদচক্রের স্থিতিকাল 0.8 সেকেন্ড। স্বাভাবিকভাবে অলিন্দ চক্র নীলচক্র উভয়ের স্থিতিকাল হচ্ছে 0.8 সেকেন্ড। তো এগুলো তোমাদের অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে বাড়িতে চুপচাপ পড়বে। দেখো, এটা হচ্ছে তোমাদের এনসিআরটির ব্যাপার। এতক্ষণ যেগুলো বলছিলাম তোমাদের এনসিআরটি দেখো এরকমই লিখেছে। দেখো, ওই জিনিসে একই জিনিস আছে, বারবার রিপিট করছি না। দেখো এখানে লিখে দেবো, প্রতিটি নিলয় থেকে 70 মিলিলিটার, 70 ml বলো না, 70 মিলিলিটার রক্ত সংবহনতন্ত্রে উৎক্ষিপ্ত হয়। তাহলে 70 মিলিলিটার হলে 72 দিয়ে গুণ করো, দেখো আমাদের শরীরে পুরো রক্তটাই সার্কুলেট হচ্ছে। ঠিক আছে, এই যে বলছে না, প্রতি মিনিটে স্পন্দনের সংখ্যা দিয়েই গুণ করলে হাত উৎপাদ পাওয়া যায়। তো তোমাদের ক্যালকুলেশনের দরকার নেই এত, জাস্ট থিওরি এটুকু জেনে রাখো, স্ক্রিনশট নিয়ে পড়ো চুপচাপ। এখানে দেখো কী আছে, হৃৎপিণ্ডের প্রতিটি নিলয় থেকে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত ধমনীতন্ত্রে উৎক্ষিপ্ত হয়, সেটা হৃদ উৎপাদ রূপে সংজ্ঞায়িত করা যেতে পারে। একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে হাত উৎপাদের পরিমাণ হচ্ছে 5000 মিলিলিটার বা 5 লিটার। আর এইমাত্র বললাম না, প্রতিটি নিলয় থেকে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত ধমনীতন্ত্রে উৎক্ষিপ্ত হয়, আরে 70 ml হচ্ছিল তো, তাহলে হৃদ উৎপাদ দিয়ে রূপে সংজ্ঞায়িত করা হয়, তাকে দিয়ে দাও 72 দিয়ে গুণ, তাহলে দেখো 5000 মিলিলিটার বা 5 লিটার হাত উৎপাদের পরিমাণ দাঁড়িয়ে যাচ্ছে। এইমাত্র সেটাই বলছিলাম। হাত উৎপাদের পরিবর্তন ঘটে, উদাহরণস্বরূপ একজন অ্যাথলিট হাত উৎপাদ একজন সাধারণ মানুষের হাত তুলনায় অনেকটাই বেশি হবে। আর যারা অ্যাথলিট হবে তাদের তো বেশি হবেই, তারা বেশি দৌড়াচ্ছে, বেশি জোরে দৌড়ালে বেশি হার্টবিট তাতে আরও বেশি তেজ হয়ে যায়। নেক্সট কী আছে? নেক্সট একই জিনিস আছে, লাভ ডাব শব্দ শোনা যায়। হৃদচক্র, ভালো করে শোনে জায়গাটা, এটা ইম্পর্টেন্ট আছে। হৃদচক্র চলাকালে দুটি সুস্পষ্ট শব্দ শোনা যায়, স্টেথোস্কোপের সাহায্যে শোনা যায়। দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিগুলো বন্ধ হওয়ার ফলে, দেখো প্রথমে ত্রিপত্র কপাটিকা খোলে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে ত্রিপত্র কপাটিকা ঢাপ করলো, যেটাকে বলা হয় লাভ। আরে LOV লাভ নয়, LUB লাভ। অপরদিকে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলোও বন্ধ হয়, দ্বিতীয় হৃদ শব্দ হয়, যেটাকে বলা হয় ডাব, লাভ ডাব।
চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় হিস শব্দটির গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম? স্টেথোস্কোপ দিয়ে দেখে, যদি দেখে যে লাভ ডাব আওয়াজ হচ্ছে, মানে ঠিক সময় মতন হচ্ছে কিনা, ঠিক সময়ের অন্তরালে হচ্ছে কিনা, ঠিক সময়ের ডিফারেন্স, যতটা সময়ের ডিফারেন্সে হওয়ার কথা বা যেরকম সাউন্ড আসার কথা, যদি সেরকম খারাপ হয়ে যায় না, তখন মুড়মুড় আওয়াজ আসছে। কীরকম আওয়াজ আসবে? মুড়মুড়, এমইউআর এরকম আওয়াজ আসে, লাভ ডাব আসবে না, বুঝতে পারলে? যদি খারাপ থাকে তো ওটা দিয়ে বোঝা যায় যে হার্টের অবস্থা কীরকম, ঠিকঠাক রেখেছে না 12টা বেজে গেছে। তো এই আওয়াজ দেখে বোঝা যায়। লাভ ডাব যদি আওয়াজ হয় ঠিকঠাক সময়ের অন্তরালে, তাহলে বোঝা যায় যে হ্যাঁ ওকে আছে। আর যদি এরকম আওয়াজ হতে থাকে, মুড়মুড় আওয়াজ হতে থাকে, তাহলে জানবে গেছে। নেক্সট কী আছে? নেক্সট আছে কার্ডিয়া চক্রের নিয়ন্ত্রণ। কার্ডিয়া চক্রের নিয়ন্ত্রণ দেখো কি বলেছে। দেখো এখানে এসে তোমাদের এটা থেকে প্রশ্ন আসে না বললেই চলে, একদমই আসে না, একদমই আসে না। কিন্তু দুটো একটা যদি দিয়ে দেয় সেজন্য কোনোটাই মিস করিনি, এটাও রেখে দিয়েছি। দেখো এটা জাস্ট পড়ে নেবে। বাইরের কোনো উদ্দীপনা ছাড়া মানুষের হৃৎপিণ্ড নিজে, আচ্ছা আমাদের যে হৃৎপিণ্ডটা চলছে বাইরে থেকে কোনো ইলেকট্রিক চার্জ দেওয়া হচ্ছে তার জন্য চলছে, এরকম কোনো ব্যাপার? সেরকম ব্যাপার নেই। তো নিজেই হৃৎপিণ্ড সৃষ্টি করতে পারে কোনো রকম বাইরে থেকে উদ্দীপনা ছাড়া। হৃৎস্পন্দন হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠের কিছু রূপান্তরিত পেশি দ্বারা নিয়ন্ত্রিত। ডান অলিন্দের প্রাচীরের সুপিরিয়র ভেনাকোভার কাছে কি থাকে? সাইনোঅ্যাট্রিয়াস নোড। কি থাকে ভাই? সাইনোঅ্যাট্রিয়াস নোড, SAN বলা হয় নামক বিশেষ এক ধরনের কলা থাকে, যেটা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হৃদস্পন্দন শুরু করতে পারে। একে পেসমেকার বলা হয়। এর পরীক্ষাতে হাজারোবার এসছে। পেসমেকার কাকে বলা হয়? SAN কে বলা হয় সাইনোঅ্যাট্রিয়াস নোডকে বলা হয় পেসমেকার বা ছন্দ নিয়ামক। SAN থেকে উৎপন্ন ইলেকট্রিক সিগন্যাল মসৃণভাবে অলিন্দের প্রাচীরে ছড়িয়ে যায় এবং অলিন্দের সংকোচন কমায়। এই প্রক্রিয়াকে নিলয়ের সম্প্রসারণ বলে। এর ফলে নিলয়ে রক্ত পূর্ণ হয়। ঠিক আছে, এখানে মেনলি মনে রাখবে যে পেসমেকার কাকে বলা হয়? সাইনোঅ্যাট্রিয়াস নোড, কারণ এটা অনেকবার প্রশ্নে এসছে। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে পড়ে নেবে। ঠিক আছে, দেখো এগুলো হয় অনেক কিছু। এখন হার্ট পড়তে গেলে তোমাদের 1 মাসও কম পড়বে কি 1 বছরও কম পড়বে, সেরকম বললে তো হবে না। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে হবে, নাহলে বলবে যে স্যার এমন পড়িয়েছে মাথার উপরে বেরিয়ে গেছে। তো সেরকম পড়লে হবে না, মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে আমাদের। তো সেগুলোই আমি তোমাদের ফোকাস করছি বেশি। দেখো SAN থেকে সিগন্যাল ডান অ্যাক্টিভ, মেনলি এগুলো স্যাররা পড়ায় না, কারণ এখান এসব থেকে কোশ্চেন খুবই কম আসে। তো আমি পড়িয়ে দিচ্ছি, যদি কোনো কারণে অন্য কেউ কিছু পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সেই জন্য পড়িয়ে দিচ্ছি। SAN থেকে সিগন্যাল ডান দেখো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, যেটা বলে AVN প্রাচীরে অবস্থিত অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, ঠিক আছে, কর্তৃক গৃহীত হয়। এই সিগন্যাল আন্তঃভেন্ট্রিকেল প্রাচীরে অবস্থিত বান্ডিল অফ হিজের বান্ডিল বলা হয়। হিজের বান্ডিল যেমন পড়েছিলাম ছবিটা একবার দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে ছবিটা ছিল না, এই দেখো হিজের বান্ডিল, এই দেখো হিজের বান্ডিল, ঠিক আছে। এই দেখো অ্যান্টি ভার্টিকুলার নোড, এই দেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড, সব রয়েছে। দেখো এই জায়গাটায় থাকে, এই জায়গাটায় SAN থাকে, এই জায়গাটায় থাকে AVN অ্যান্টিও ভেন্ট্রিকুলার নোড, এই জায়গাটায় হিজের বান্ডিল, এই জায়গাটায় হিজের বান্ডিল, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস, এগুলো তোমরা জাস্ট রিডিং পড়বে আর কিছু না। পার্কিনজি তন্তুজালকের মাধ্যমে নিলয় প্রাচীর সঞ্চারিত হয়, ফলে বান্ডিল অফ হিজ, যেটাকে হিজের বান্ডিল বলা হয়, ডান ও বাম শাখা ধরে হৃৎপিণ্ডের গোড়ায় পৌঁছায় এবং রক্তপূর্ণ হয় ভেন্ট্রিকুলার তন্ত্রে জালকের সংকোচন ঘটায়। জাস্ট নিয়ে নাও, রিডিং পড়বে। নিয়ন্ত্রণ কৌশল কীরকম করে নিয়ন্ত্রণ হয় দেখো, আরও এটা সম্পর্কে আরও তোমাদের ডিটেলস নলেজ দিয়েছি। হৃদস্পন্দন হৃৎপিণ্ডের ডান অলিন্দের SAN থেকে উৎপন্ন হয়। SAN থেকে প্রতি মিনিটে 72 বার যে স্পন্দন উৎপন্ন হয়, মানে আমাদের হার্টটা যে চলছে, আমি কি বললাম, আমাদের হার্টটা যে চলছে, এই হার্টটা চলছে, এটাকে এনার্জি মানে এটাকে স্পন্দিত কে করছে, স্পন্দন দেওয়ার জন্য এটাকে এক্সাইট কে করছে? না SAN না থাকলে আমাদের তো ভেতরে কোনো ব্যাটারি সিস্টেম নেই, এটাকে এনার্জি দিচ্ছে, এনার্জি বলবো না, মানে এটাকে চার্জ করছে কে, এটা চলার জন্য এক্সাইট করছে কে? না SAN। এই যে SAN এর নাম বলছি না বারবার, SAN। তো 72 বার এর জন্য স্পন্দিত হচ্ছে, তা খুব মন্থর গতিতে নোডের মধ্য দিয়ে পরের অলিন্দ পেশির মধ্যে দ্রুত দিয়ে কোথায় পৌঁছাচ্ছে? AVN এ পৌঁছাচ্ছে। এভাবে AVN এ উৎপন্ন স্পন্দন কেন্দ্রীভূত হয়ে SAN এর উপস্থিতিতে প্রতি মিনিটে 50 বার উদ্দীপিত হয় এবং সমহারে স্পন্দন আবেগ 50% মিনিটে উৎপন্ন করে। যাই হোক, এটা তোমরা জাস্ট রিডিং পড়বে আর মোটামুটি জেনে রাখবে যে SANটাই সব কিছু, SANটাই আমাদের উদ্দীপিত করে, এটাকে বলা হয় পেসমেকার। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট আছে রক্তচাপ নির্ণয়। আচ্ছা একটা কথা বলি, যদি তোমাদের বলা হয় যে আমাদের হার্টের শেপটা কীরকম, দেখো আমাদের হার্টের শেপটা হচ্ছে ক্লোজ ফিস্ট। কি বললাম? ক্লোজ ফিস্ট সাইজ, এর মানে হচ্ছে বন্ধ মুষ্টি। আমাদের হাতটা যদি মুঠো করি, আমরা মুঠো করলে যেরকম দেখতে লাগে
ঠিক সেরকম হচ্ছে এর শেপটা, হার্টের শেপ। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। দেখো রক্তের চাপ নির্ণয় সম্পর্কে কি বলেছে। দেখো রক্ত প্রবাহের সময় ধমনীগাতে যে চাপ সৃষ্টি করে সেটাই হচ্ছে রক্তচাপ। আরে রক্ত ধমনী দিয়ে প্রবাহিত হয় না, ধমনী দিয়ে, শিরা দিয়ে। ধমনী দিয়ে কেন বলছে? কারণ ধমনী দিয়ে আমাদের কি হয় না, শুদ্ধ রক্তটা প্রবাহিত হয় বলে। তা বলে ফুসফুসীয় ধমনী ভেবে বসো না আবার। হৃৎপিণ্ডের সংকোচনশীল অবস্থায় যে সর্বাধিক চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক প্রেসার বলা হয়। আরে সিস্টোল এইমাত্র বললাম না, যখন হার্টটা কন্ট্রাক্ট করে, যখন সংকুচিত হয়, তখন কীরকম থাকে প্রেশার? সিস্টোলিক প্রেশার কত থাকে মনে রাখবে? 120 mm/Hg। 120 mm/Hg। ঠিক আছে, এই যে বলছে না এটার সিস্টোলিক প্রেশার হচ্ছে 110 থেকে 130, তো এটার মনে রাখবে কত কত 120 ml, 120 mm/Hg। নেক্সট দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এটা আমি সিস্টোলিক প্রেসার বললাম কিন্তু, ঠিক আছে, যখন সংকুচিত হচ্ছে। এবার ডায়াস্টোলের ব্যাপারটা দেখো, হৃৎপিণ্ড যখন শিথিল অবস্থায় সর্বনিম্ন চাপ সৃষ্টি করে তাকে ডায়াস্টোলিক প্রেসার বলে। সুস্থ অবস্থায় কত থাকে এটা? এটা 80 mm/Hg। আরে বারবার যে এইচজি করছে না, এইচজি হচ্ছে হাইড্রাজিরাম, মানে হচ্ছে পারদের ব্যাপার। আগে সেই মনে আছে একটা সেই হাতের মধ্যে চিপকানো হতো, দিয়ে এরকম এরকম টাইপের একটা পারদ স্তম্ভ থাকতো, এরকম রিডিং লেখা থাকতো, এখানে রিডিং থাকতো, আর এখানে পারদ ভরা থাকতো ভেতরে। তো যতটা উঠতো, যেখানে গিয়ে থামতো, সেটাই আমার ব্লাড প্রেশার হিসাবে মানে বলা হতো। তো সেই জন্য পারদের কথা বলছি। আচ্ছা, পরে ছবিও আছে, তোমাদের জন্য ছবিও লাগিয়ে রেখেছি আমি, ঠিক আছে। তো দেখো এটার আমি কি বললাম, 80 mm/Hg, বাস এইটুকু মনে রাখবে ডায়াস্টোলিক প্রেশারটা। তাহলে আমি এটা যেটা বললাম সেটা বললাম, যেটা সিস্টোলিক সেটা 120, আর যেটা ডায়াস্টোলিক সেটা বললাম 80। এদিকে 120/80। আর এখন যদিও মানে ইয়েও বেরিয়ে গেছে না, ওই আরে কি বলে, এখন ডিজিটাল বেরিয়ে গেছে, ডিজিটাল সব কিছু ডিজিটালি আমরা এখন দেখতে পারি। ওকে, আর দেখো একটা জিনিস বলে দিই তোমাদের, যে ব্লাড প্রেশার যে যন্ত্র দ্বারা মাপা হয়, আচ্ছা দেখি পরে ক্ষেত্রে আছে কিনা, নাহলে মুখে বলে দেবো, তোমরা এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এই দেখো এরপরে কি যন্ত্র আছে, হাইপার টেনশন। আচ্ছা, এখানেই তোমাদের বলে দিচ্ছি আমি, ব্লাড মাপার যে যন্ত্র সেটার নাম হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। YGO, আরে GO নয়, SPHYGMOMANOMETER, বাংলায় লিখে নাও স্ফিগমোম্যানোমিটার। এই যন্ত্রের সাহায্যে কি করা হয়? রক্তচাপ মাপা হয়, রক্তের চাপ মাপা হয়, ব্লাড প্রেশার মাপা হয়, ঠিক আছে। দেখো এখানে ছবিটা দেখো, দেখো পারস্তম্ভ আমি বলছিলাম না, এই জায়গাটা দেখো, এখানে থাকে তোমার এই রিডিংগুলো করা থাকে, আর এখানে পারদ থাকে, পারদটা যেখানে গিয়ে থামে, এই দেখো স্ফিগনোম্যানোমিটার, এখানে লেখা হয় দেখো স্ফিগনোম্যানোমিটার। এগুলো ছেড়ে দিলে বায়ু পাম্প, ম্যানোমিটার, এগুলো তো আলাদা হয়ে যাচ্ছে। এটা স্টেথোস্কোপ দেওয়া আছে, রক্ত নির্ণায়ক যন্ত্র স্টেথোস্কোপ, এটা হচ্ছে স্টেথোস্কোপের ছবি। এটাকে বলা হয় চেস্ট পিস, যেটা ওই বুকের মধ্যে রাখা হয়। আর এই দুটো অংশ কী হয়, কানের মধ্যে নেওয়া হয়, ইয়ার পিস। আর এটা হচ্ছে রবার টিউব, ঠিক আছে। এটা বায়ু পাম্প হচ্ছে ফস করে দেয়, আর আমাদের হাতের মধ্যে প্রেশারটা বাড়ে। এটা যেটা হাতে পড়ানো হয়, এই মালটা হাতে পড়ানো হয় জিনিসটা। আর এখানে আমাদের কি হয়, এখানে আমাদের রিডিং থাকে বললাম, এটাই হচ্ছে স্ফিগনোম্যানোমিটার, ঠিক আছে। তো তোমরা ছবিটাও স্ক্রিনশট রেখে দিতে পারো। নেক্সট কি আছে? নেক্সট আছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। ভিডিও অনেক বড় হচ্ছে কিন্তু কিন্তু আমি একটা পার্টে শেষ করব। এটা উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন। রক্তের স্বাভাবিক 120 থেকে 80, এটা আমরা থাকে জানি। যদি কোনো কারণে মানে এর যে মানে এটা থাকা উচিত, যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যায় হাইপার টেনশন বলা হয়। এই পরিমাপের ক্ষেত্রে 120 mm/Hg মিলিমিটারের পারস্তম্ভের সমান সিস্টোলিক পাম্পিং চাপ এবং 80 ডায়াস্টোলিক রেস্টিং চাপ। কোনো ব্যক্তির রক্তচাপ বারবার পরিমাপের পরও যদি 140/90 থাকে, ঠিক আছে, 140/90, দেখো বলছে সিস্টোলিক চাপ 140 থেকে ডায়াস্টোলিক চাপ 90 বা এর থেকে বেশি, তখন এটি হাইপার টেনশন নিয়ে পড়ে। ভাই সিম্পল জেনে রাখো, 120/80 তো এটা হচ্ছে সিস্টোলিক, এটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিকটা যদি 120-র বেশি হয়ে যায়, ডায়াস্টোলিকটা যদি 80-র বেশি হয়ে যায়, সেটাই হচ্ছে হাইপার টেনশন, বাস আর কিছু নয়, উচ্চ রক্তচাপ, ঠিক আছে, ওইটাই উচ্চ রক্তচাপ, দ্যাটস অল। এত কিছু জাস্ট পড়ে নেবে বা সেইটুকু মনে রাখবে, যেটা থাকার দরকার তার থেকে বেশি হয়ে গেলে সেটা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে। ওকে, এর জন্য মস্তিষ্ক, বৃক্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতি হয়ে যায়, শরীরে বিভিন্ন প্রকার রোগ দেখা দিতে থাকে। ওই জন্য বেশি টেনশন করা উচিত নয়, আর বেশি
অয়েলি খাবার খাওয়া একদমই উচিত নয়। আমরা না চাইতেও কিন্তু আমাদের শরীরের ব্লাড প্রেশার কিন্তু অনেক সময় হাই হয়ে যায় উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্য, তো বি কেয়ারফুল। নেক্সট কী আছে? হার্ট ফেলিওর। আমরা সবই পড়ে নিলাম, ডিটেলসে সমস্ত কিছু পড়লাম, এবার লাস্টে হার্ট ফেলিওর সম্পর্কে পড়ে নিই। হার্ট ফেলিওর কী করে হয় না হয়, দেখো সমস্ত ইনফরমেশন আমি দিয়েছি, তাই এত জিনিস রেখেছি, নাহলে এত কিছু দেখার প্রয়োজন নেই ব্লাড সার্কুলেটরি সিস্টেমে। যদি কোনো প্রশ্ন আসে হার্ট বা জেনেও রাখো না, জানতেও তো ভালো লাগে। হার্ট ফেলিওর বলতে হৃৎপিণ্ডের সেই অবস্থাকে বোঝায় যখন দেহের প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ রক্ত হৃৎপিণ্ড থেকে উৎক্ষিপ্ত না হয়। আমাদের শরীরে যতটা পরিমাণ অক্সিজেন সার্কুলেট হওয়ার কথা সেটা কিসের মাধ্যমে হয়? রক্তের মাধ্যমে। আমাদের শরীরে তাহলে রক্তের একটা চাহিদা আছে যে এতটা পরিমাণ রক্ত পাম্পিং প্রয়োজন আছে, যদি সেই পরিমাণ রক্ত পাম্পিং না হয়, উৎক্ষিপ্ত না হয়, তখন সেটা হার্ট ফেলিওর হয়ে যায়। এর মাঝে কনজেস্টিভ হার্ট ফেলিওরও বলে, একে মাঝে মাঝে কনজেস্টিভ হার্ট ফেলিওর বলে, কারণ এই রোগের প্রধান উপসর্গ হলো ফুসফুসের রক্তবাহগুলোর প্রসারণ হয় আর বায়ুথলিগুলো রক্তে পূর্ণ হয়ে যায়। হার্ট ফেলিওর কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের প্রয়োজন মতো রক্ত সরবরাহ না হওয়ার হৃৎপেশির মতো নয়। আচ্ছা, এটা হার্ট অ্যাটাকের মতন জিনিস নয় যে হঠাৎ প্রয়োজন মতো রক্ত সরবরাহ হলো না হৃৎপেশির, এরকম জিনিস নয়, ঠিক আছে? এখানে বলে দিই, দেখো হার্ট ফেলিওর কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট মানে যখন হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যায় কার্ডিয়াক অ্যারেস্ট বলে। আর হার্ট অ্যাটাক হচ্ছে প্রয়োজন মতো রক্ত সরবরাহ যখন না হয় তখন সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। তো এরকম জিনিসটা নয়, এটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? এটা কীরকম জিনিস বললাম না, যতটা পরিমাণ রক্ত আমাদের উৎক্ষিপ্ত হওয়ার প্রয়োজন আছে হৃৎপিণ্ড থেকে, যদি না হয় কোনো কারণে, সেটাকে বলা হয় হার্ট ফেলিওর, আর কিচ্ছু নয়, ঠিক আছে? আর কিছু ইনফরমেশন আছে, আর তোমাদের আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, যেটা আমরা শুনে থাকি ইসিজি বলে। এটা কিসের ক্ষেত্রে করা হয়? এটা হার্টের ক্ষেত্রে করা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফ ইংলিশ বাংলা দুটোই লেখা আছে, ভালো করে দেখবে। সম্ভবত আদর্শ চিকিৎসা কেন্দ্রে টেলিভিশনের পর্দায় আমরা দেখি না যে ইসিজি করা হচ্ছে, তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দেখো টেলিভিশনের পর্দায় দেখানো হয় এমন দৃশ্যের সাথে পরিচিত আছে যেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এমন রোগীকে দেহের সাথে তারের সাহায্যে মনিটরিং মেশিন যুক্ত করেছে এবং যন্ত্রটির পর্দায় তড়িৎ বিভবের চিহ্ন দেখা যাচ্ছে এবং পি 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 করে একটা শব্দ শোনা যায়। এই ধরনের মেশিন বা যন্ত্রকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। একটি ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম পাওয়ার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, একটা কথা বলি, এখানে কিন্তু অনেক সময় কোশ্চেন থাকে যে ইসিজির ফুল ফর্ম কী, তো অনেক জায়গায় গ্রাম দিয়ে দেয়, ইলেকট্রোগ্রাম নয় ভাই, ভালো করে মনে রাখবে, ইলেকট্রোকার্ডিওগ্রাম নয়, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, বারবার বলছি। তাহলে কি এই ধরনের মেশিন একটি যন্ত্রের নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম পাওয়ার জন্য ব্যবহৃত হয়। মানে ইলেকট্রোকার্ডিও এই যে লাইনগুলো আছে না, একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম পাওয়ার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? হৃদচক্র চলাকালে হৃৎপিণ্ড সৃষ্ট তড়িৎ প্রবাহের লেখচিত্র উপস্থাপনই হচ্ছে ইসিজি, ঠিক আছে? আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাফ সম্পর্কে পড়লাম। এবার স্যার এটা ছবি হলে একটু ভালো হতো, দেখো তোমাদের জন্য আমি ছবিও লাগিয়ে রেখেছি। আচ্ছা, তার আগে এটা স্ক্রিনশট নিয়ে নাও যদি কেউ না নিয়ে থাকো, ঠিক আছে? তো ছবিটা ভালো করে দেখো, আমরা এরকমভাবে টিভির পর্দায় দেখি যে সিনেমাটিসদের বা হিরোদের এরকমভাবে হচ্ছে, পিপ 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 করে শব্দ আসছে, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ইসিজি চিত্র, ইলেকট্রোকার্ডিওগ্রাফেরই চিত্র, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম, টোটালটা কমপ্লিট হলো এবং ফুল ডিটেলসে আমরা অনেক ইনফরমেশনের সাথেই পড়লাম এবং ফুল ডিটেলসে পড়লাম, ছবির মাধ্যমে পড়লাম। আশা করি এরপরে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিও কেমন লাগছে বা কী ধরনের ভিডিও চাই, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের একটা জেনারেল সায়েন্সের ব্যাচ আছে, পেড ব্যাচ অবশ্যই, যেটার প্রাইস 799 টাকা, কিন্তু এখন বর্তমানে 699 টাকায় এই ব্যাচ অ্যাভেলেবেল, কিন্তু এই প্রাইস বেশি দিন থাকবে না। বিশ্বাস করো, এই যে ব্যাচটা তৈরি করা হয়েছে, দেখো কিভাবে পড়ায় না পড়ে সব তোমাদের সামনে, এমনটা নয় যে আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি জানতে পারছো না, দেখতে পাচ্ছ না, তো একদম তোমাদের সামনে সব কিছু এনসিইআরটি কমপ্লিটলি পড়ানো আছে, সেখান থেকে যত প্রকার এমসিকিউ কোশ্চেন হয় সেগুলো করানো আছে। প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন একদম সম্পূর্ণ বাংলা ভাষাতে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করা আছে এবং ডিটেলসে ফুল কনসেপ্টের সঙ্গে, শুধু কোশ্চেন আনসার নয়, একদম চ্যাপ্টার ওয়াইজ করা আছে। তোমাদের যা যা রেলের পরীক্ষা হয়, কিন্তু বিশ্বাস করে আমি শুধুমাত্র রেল পড়াই, ঠিক আছে, কিন্তু যে কোনো তোমরা এক্সামে বসো না কেন, ভেরি হেল্পফুল তোমাদের জন্য এই ব্যাচটা। এর বাইরে তোমাদের সিঙ্গেল অফ পিস একটা বুকস পড়ার প্রয়োজন নেই বা কোনো ভিডিও দেখার বা কোনো পিডিএফ পড়ার কোনো কিছু প্রয়োজন নেই। এই ব্যাচটা যেভাবে তৈরি করা আছে মাত্র 699 টাকাতে এই ব্যাচটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আরেকবার বলে রাখি, প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে সায়েন্সের, ম্যাথে, জিকে, যা যা রেলের পরীক্ষা হয়েছে, CBT 1 CBT 2 2016 থেকে 2021
এভরিথিং অ্যাভেলেবেল, একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, সায়েন্সের মধ্যে এগুলো, হিস্ট্রির, জিকের মধ্যে এগুলো, ম্যাথের মধ্যে এগুলো, ঠিক আছে, সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে। ফ্রড ইউটিউবে যে সমস্ত গুগল ট্রান্সলেট পিডিএফ আছে সেখান থেকে সাবধান থাকো, ঠিক আছে। একদম সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষা, একমাত্র এক্সাম গ্র্যাভিটি এটা তৈরি করেছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, না হলে কোথাও অ্যাভেলেবেল নেই। তোমরা জানো বই কোথাও প্রিভিয়াস ইয়ারের বই কোনো জায়গাতে অ্যাভেলেবেল নেই, যেখানে রেলের প্রিভিয়াস ইয়ার বিগত বছরের প্রশ্নপত্র একদম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। এর প্রাইস আমি তোমাদের শুরুতেই বলেছি, সায়েন্সের 249, জিকে 249 এবং ম্যাথের 399। এবং তোমাদের প্রিন্ট হোম ডেলিভারি নাও, সায়েন্সের 585, জিকের 599 এবং ম্যাথের 749। সেগুলো সব এখনকার প্রাইস যেটা ডিসকাউন্ট চলছে সেই অনুযায়ী বলছি। যদি পিডিএফ সমস্ত কিছু একসাথে নাও 699 টাকা লাগবে, এবং যদি প্রিন্ট বাড়িতে হোম ডেলিভারি নাও 1599 টাকা লাগবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, যদি কেউ আমাদের কম্বাইন্ড ব্যাচ নিতে চাও, মাত্র 1999 টাকা, 1999 টাকা প্রাইস আছে। যে রেলের জন্য আমরা একটাই ব্যাচ নেবো, অন্য কোনো ব্যাচ নেবো না, নন টেকনিক্যাল পুরোটা কভার হয়ে যাবে, যেখানে জেনারেল সায়েন্স, ম্যাথ, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, এভরিথিং, সমস্ত এক্সামের জন্য একটাই ব্যাচ যদি নিতে চাও, বারবার অন্য অন্য ব্যাচ না নেওয়ার থেকে একটাই ব্যাচ নেবে। এই ব্যাচে A to Z কভার হয়ে যাবে, এর বাইরে সিঙ্গেল অফ জিনিস পড়তে হবে না, একটা কিচ্ছু এর বাইরে কোনো বই ফলো করা, কোনো ভিডিও ফলো করা কোনো প্রয়োজন নেই। এর মধ্যে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে সম্পূর্ণ গাইড করা হবে, ঠিক আছে। এলপি টেকনিশিয়ানে যদি কেউ ব্যাচ নিতে হয়, CBT 1 CBT 2 বোথ মাত্র 1499 টাকায় সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, এবং RPF SI কনস্টেবলের 1299 টাকা ব্যাচ অ্যাভেলেবেল। আচ্ছা, এই একটা জিনিস বলি, যেমন সায়েন্সটা তোমাদের বললাম, তেমনি ম্যাথটার ব্যাপারেও বলছি, দারুণভাবে এই কোর্সটা করানো আছে। রেলের এর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টের সঙ্গে ম্যাথ শেখানো হচ্ছে। তোমরা শর্ট ট্রিক্সের পিছনে ছোটো না, দেখো শর্ট ট্রিক্সের মাধ্যমে করতেই হবে, কারণ অল্প সময়, তার মধ্যে না করলে পরে এক্সামে টাইম পাবে না। তো শর্ট ট্রিক্স তো অবশ্যই শেখানো আছে, কিন্তু সেটা কনসেপ্টের সাথে। যদি কোনো কারণে প্রশ্ন ঘুরিয়ে দেয়, তোমাদের কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই, এমনভাবে কনসেপ্টের সঙ্গে শেখানো আছে, অনায়াসে একদম অতি কম সময়ের মধ্যে এখানে শেখানো হয় যে কতটা কম সময়ের মধ্যে কোনটা অপশন দেখে কোশ্চেনের অ্যান্সার বলতে পারবে, সেইভাবে এই ব্যাচটা কমপ্লিট করা আছে। 799 প্রাইস আছে। সমস্ত রেলের এক্সাম কিন্তু এই একটা ব্যাচই কভার করে যাবে তোমাদের। বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি কেউ এলপি জন্য, টেকনিশিয়ানের জন্য নয়, এখন এলপির জন্য কেউ নিতে চাও, 799 টাকা প্রাইস আছে। 40 মার্কসের দারুণ প্রিপারেশন, একদম বেসিক থেকে সব কিছু শেখানো হবে, 799 টাকা প্রাইস বেসিক সায়েন্সে। আর যদি তোমাদের কারো ট্রেড, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান থেকে থাকে, মাত্র 699 টাকায় তোমাদের কোর্স কমপ্লিট করতে পারো এখান থেকে। আচ্ছা, ব্যাচ নেওয়ার জন্য কি করতে হবে? যদি বিগত বছরে কোনো পিডিএফই নাও বা কোনো রেলওয়ে নন টেকনিক্যাল যা কিছু কোর্স নাও, সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো। যদি পিডিএফ নাও পিডিএফ লেখো, যদি কম্বাইন্ড ব্যাচ নাও কম্বাইন্ড ব্যাচ লেখো, যদি এলপি নাও এলপি লিখবে, যদি সায়েন্সের ব্যাচ নাও তো সায়েন্স লিখবে। তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের কোর্সে অ্যাড করানো হবে, সিম্পল প্রসেস। আর যদি কেউ চাও না স্যার আমরা এইভাবে নেবো না, আমরা অ্যাপ্লিকেশন থেকে নেবো, তো অ্যাপ্লিকেশন সিম্পল ডাউনলোড করে ইনস্টল করো, তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। ইনস্টল করার পর রেজিস্টারে ক্লিক করো, রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার দাও, যে নাম্বারে কোর্স নেবে, একটা ওটিপি আসবে টেক্সট মেসেজে, ওটিপি পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। যখন কোর্স নেবে, এগুলো এখন প্রাইস নেই, প্রাইস সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কোর্সের জন্য পেড কোর্সে ক্লিক করবে, যদি প্রিন্ট আউট নাও প্রিন্ট আউটের জন্য বুকসে ক্লিক করবে, আর যদি পিডিএফ নাও তাহলে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে, স্টাডি মেটেরিয়াল থেকে ডাইরেক্ট নিতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, বায়োলজি সায়েন্সের যে প্রাইস এখানে 799 দেখাচ্ছে, কিন্তু যখন তোমরা পেড কোর্সে ক্লিক করবে না, পেড কোর্সে ক্লিক করার পর যখন এই কোর্সের মধ্যে আসবে, যদি থাম্বনেলে দেখাতে পারে 799, কিন্তু ভেতরে ঢুকে দেখবে 699 টাকায় প্রাইসে, যখন পে করতে যাবে 699ই নেবে। এখান থেকে স্ক্রল করে করে তোমরা দেখে নেবে কোন কোর্সটা বাই করতে চাও, ডাইরেক্ট এখান থেকে কোর্স বাই করে নিতে পারো। আর না হলে বললাম তোমাদের সিম্পল এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো, যদি কোনো কোয়ারি থেকে কলও করতে পারো, নাহলে হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে যদি কোনো ব্যাচ নিতে চাও, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি তোমাদের আবারও বলছি, একটা স্টুডেন্টের লাইক বা কমেন্ট আমাদের মোটিভেট করে, নেক্সট টাইম ভিডিও দিতে ইচ্ছা করবে যে না আমাদের স্টুডেন্টরা সাথে আছে। তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের মতামত, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।